পড়তেছি বিশ্ব সংবাদ। ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ নিহত। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এএফপির সাংবাদিককে মুক্তি দিল তুরস্কের আদালত। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। রাশিয়ায় আরও ৩,০০০ সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। সিগন্যাল কেলেঙ্কারি তদন্ত চান ট্রাম্পের দলের সিনেটররাও। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ নিহত। গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ৫০,২০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, গাজার মধ্যাঞ্চলের একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হন। এতে করে গত একদিনে এই যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫০,২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৩,৯১০ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তাদের হিসেবে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো মানুষের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু ফিলিস্তিনি আটকা পড়ে আছেন, যাদের বেশিরভাগকেই মৃত বলে ধরে নেওয়া হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজার হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা এবং অপুষ্টির মুখোমুখি। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, টানা ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা জুড়ে অব্যাহত রয়েছে। আল জাজিরা আরবীয় সাংবাদিক এবং ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, গাজায় জেইতুন এলাকায় আওয়াত পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। এএফপির সাংবাদিককে মুক্তি দিল তুরস্কের আদালত। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর কারাকাণ্ডের বিরুদ্ধে গণবিক্ষোভের খবর প্রচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ফরাসি সংবাদ মাধ্যম এএফপির সাংবাদিক ইয়াসিন আকলককে মুক্তি দিয়েছে তুরস্কের একটি আদালত। এই সপ্তাহে ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর কারাদণ্ডের বিরুদ্ধে গণবিক্ষোভের খবর প্রচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ইয়াসিনকে আদালত মুক্তি দেয় বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। রবিবার দুর্নীতির অভিযোগে ইমামোগলুর গ্রেপ্তারে তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের জন্ম দিয়েছে। ওই বিক্ষোভের সময় দেশব্যাপী ব্যাপক ধরপাকড় করা হয়েছে। মঙ্গলবার একটি আদালত ৭ সাংবাদিককে বিচার চলাকালীন কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাদের মধ্যে এএফপির ইয়াসিন আকলগুও ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অবৈধ সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ এবং বিক্ষোভ চলাকালীন পুলিশের সতর্কতার উপেক্ষা করে সমাবেশ থেকে বের হয়ে যেতে অস্বীকৃতি জানানো। আদালতের এক নথিতে এসব অভিযোগ উল্লেখ করা হয়। তুরস্কের এনটিভি প্রচার সংস্থা জানিয়েছে, আদালত স্থানীয় অন্য ৬ সাংবাদিককেও মুক্তি দিয়েছে। প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান এই বিক্ষোভকে নাটক বলে উড়িয়ে দিয়েছেন এবং বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অবশ্য বিরোধী দল সিএইচপি বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং সরকারের উপর চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। বিরোধী দল পশ্চিমা দেশগুলো এবং মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, ইমামোগলুর বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং এর মাধ্যমে তাকে আসন্ন নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে সরানোর চেষ্টা করছে। রাশিয়ায় আরও ৩,০০০ সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এই বছর রাশিয়ায় আরও ৩,০০০ সৈন্য পাঠিয়েছে। সেই সঙ্গে কিয়েভের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে সাহায্য করার জন্য এখনও ক্ষেপণাস্ত্র, কামান ও গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার সিউলের সামরিক বাহিনী এ দাবি করেছে। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের পর থেকে ঐতিহ্যবাহী মিত্র রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তবে মস্কো বা পিয়ংইয়ং আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত 3,000 সেনা পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রাশিয়ার পাঠানো প্রাথমিক 11,000 উত্তর কোরিয়ার সৈন্যের মধ্যে 4,000 নিহত বা আহত হয়েছেন বলে ধারণা করা হয়েছে। গত বছর জাতিসংঘে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার রপ্তানির জন্য অস্ত্র পরীক্ষা করতে পারে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কিম কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সম্বলিত নতুন আত্মঘাতী এবং গোয়েন্দা ড্রোনের পরীক্ষা তদারকি করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন কৌশলগত গোয়েন্দা ড্রোনটি স্থল ও সমুদ্রে বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তু এবং শত্রু সৈন্যদের কার্যকলাপ ট্র্যাক এবং পর্যবেক্ষণ করতে সক্ষম। আত্মঘাতী ড্রোনগুলো বিভিন্ন কৌশলগত আক্রমণ মিশনের জন্য ব্যবহারের জন্য আক্রমণাত্মক ক্ষমতাও প্রদর্শন করেছে। গত আগস্টে পিয়ংইয়ং তাদের আক্রমণাত্মক ড্রোন উন্মোচন করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে প্রেরিত উত্তর কোরিয়ার সৈন্যরা আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করবে, যার মধ্যে যুদ্ধক্ষেত্রে ড্রোন কীভাবে ব্যবহার করা হয় তা অন্তর্ভুক্ত। সিগন্যাল কেলেঙ্কারি তদন্ত চান ট্রাম্পের দলের সিনেটরাও। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির সিনেট সদস্যরাও প্রথা ভেঙে সিগন্যাল কেলেঙ্কারির উচ্চতর তদন্তের আহ্বান জানিয়েছে। কীভাবে স্পর্শকাতর চ্যাট গ্রুপের তথ্য ফাঁস হলো তা নিয়ে তারা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের রাজনৈতিক সমস্যা হিসেবে দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তারা। আলাস্কার রিপাবলিকান সিনেটের লিসা মুরোলস্কি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য হিলকে বলেছেন, মিলেমিশে কাজ না করার ফলেই এমন ঘটনা ঘটেছে। বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যালে সামরিক পরিকল্পনা সংক্রান্ত গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে যুক্ত করা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গত সোমবার এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বিরোধী ডেমোক্রেটরা ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। এবার তাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলে রিপাবলিকান পার্টির সিনেটরাও যোগ দিয়েছেন। ওই গ্রুপে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা দলের আরও একজন জ্যেষ্ঠ সদস্য যুক্ত ছিলেন। এতে যুক্তরাষ্ট্রের সাময়িক দ্য আটলান্টিক সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে ভুলবশত যুক্ত করা হয়েছিল বলে জানিয়েছেন। গ্রুপটিতে সম্প্রতি ইয়েমেনে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বুধবার সকালে সিগন্যালের গ্রুপে আলোচনার বিস্তারিত প্রকাশ করে আটলান্টিক। এতে দেখা যায়, চ্যাটে ইয়েমেনের হামলার লক্ষ্যবস্তু, হামলার সময়, আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। ইয়েমেনে হামলা পরিকল্পনা ফাঁস হওয়ার গত মঙ্গলবার ও বুধবার সিনেটে ইন্টেলিজেন্স কমিটি শুনানি হয়। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ট, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার পরিচালক ক্যাশ প্যাটেল সহ ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা বিভাগের অন্য শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। তাদের প্রায় সবার দাবি, চ্যাটে রাষ্ট্রীয় গোপনীয়তার তথ্য কেন ফাঁস হলো। দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় সিনেটরা সিনেট আর্মড সার্ভিসেস কমিটি এবং সিনেট ইন্টেলিজেন্স কমিটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিকে সিগন্যাল কেলেঙ্কারি তদন্ত করার আহ্বান জানিয়েছেন। কেলেঙ্কারি তদন্ত আহ্বান করার কারণ ছিল, মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট এবং সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ার রজার উইকার দ্য হিলকে বলেন, এই কেলেঙ্কারি তদন্তের জন্য প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শককে আহ্বান জানাবেন তিনি।